জয় হিন্দ। আজকে আমরা ডাব্লিউবিপি আরও একটা প্র্যাকটিস সেট সলভ করব। আজকের প্র্যাকটিস সেটে আমরা নতুন নতুন অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখতে পারবো, জানতে পারবো, যেগুলো আমাদের পরীক্ষা হলে বা এক্সাম হলে খুব কাজে আসবে। তো ভিডিওটা শেষ অবধি দেখবে। চলো, আজকের প্রথম প্রশ্নটা কি আছে দেখি। কি বলেছে দেখো, 1 টাকায় 12টি কলম বিক্রি করে 4% ক্ষতি হয়। একই কলম টাকায় কটি বিক্রি করলে 44% লাভ হবে? ঠিক আছে, কি বলেছেন? 1 টাকায় 12টা কলম বিক্রি করে আমাদের 4% ক্ষতি হয়ে গেছে। একই কলম টাকায় কয়টা বিক্রি করলে 44% আমাদের লাভ হবে? ঠিক আছে, তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারি না যে 12টা কলম বিক্রি করছে কয় টাকায়, 12টা কলম বিক্রি করছে 1 টাকায়। তার মানে একটা কলম কত টাকায় বিক্রি করেছে? তার মানে একটা কলম বিক্রি করেছে 1/12 টাকায়। বোঝা গেল? তার মানে দেখো, এই 1/12 টাকায় একটা কলম বিক্রি করার ফলে কি হয়েছে? 4% ক্ষতি হয়েছে। কি করতে হবে আমাদেরকে? আমাদেরকে লাভ করতে হবে 44%। তো দেখো, আমি তোমাদেরকে এর আগেও শিখিয়েছিলাম, আজকে আবার বলে দিচ্ছি যে যেটা আমাদের হয়ে গেছে সেটা আমাদেরকে কি করতে লাগে? এই গুণ করে, গুণ চিহ্ন দিয়ে দাগ দিয়ে নিচে লিখতে লাগে। নিচে লিখতে লাগে যেটা আমাদের হয়ে গেছে, মানে 4% ক্ষতি আমাদের হয়ে গেছে। তার মানে 100 টাকার জিনিসটা আমরা 96 টাকায় বিক্রি করে দিয়েছি। 100 টাকার জিনিসটা আমরা 96 টাকায় বিক্রি করেছি। তো যেটা হয়ে গেছে সেটা লিখবো আমরা নিচে। তো নিচে কত লিখবো? 96। এবারে যেটা করতে হবে সেটা আমরা লিখবো উপরে। মানে কি, 100 টাকার জিনিসটা আমাকে কি করতে হবে? 144 টাকায় বিক্রি করতে হবে। তার মানে যেটা করতে হবে সেটা লিখবো আমরা উপরে। তার মানে উপরে লিখলাম 144। এবারে কাটাকাটি করো। 12 12 144, 12 দিয়ে 96 কাটলে 8, 12 8 96। তার মানে 1/8। তার মানে একটা কলম আমাকে এখন 1/8 টাকায় বিক্রি করতে হবে। এবারে একটা কলম 1/8 টাকায় বিক্রি করতে হবে মানে কি? মানে 1 টাকায় আমাকে কয়টা কলম বিক্রি করতে হবে? এখন 8টা কলম। ঠিক আছে, এই যে এখানে যেমন 1 টাকায় 12টা কলম বিক্রি করছিলাম, এখন এখানে আমাকে 1 টাকায় 8টা কলম বিক্রি করতে হবে। তো আমাদের অপশন এ তে দেওয়া আছে দেখো 8টা কলম। তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? খুব জটিলভাবে অঙ্কটা করার কোনো প্রয়োজন নেই, শুধু যেটা হয়ে গেছে সেটা লিখবো নিচে, যেটা করতে হবে সেটা লিখবো আমরা উপরে, ব্যাস, আর কিছু না। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, 3টি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ, দ্বিতীয়টি তৃতীয়টির দ্বিগুণ। 3টি সংখ্যার গড় 21 হলে সংখ্যা 3টি কি কি হবে? দেখো, এই অঙ্কটা আমি দুইভাবে করব। প্রথমে যেটা বেসিক নিয়ম বা বেসিক যেটা প্রসেস সেভাবে করব, পরে তোমাদেরকে আরেকটা ট্রিক বলে দেবো যেটাতে আমরা 1 সেকেন্ডে অঙ্কটা করারও কোনো প্রয়োজন হবে না, 1 সেকেন্ডে আমরা উত্তরটা বলে দিতে পারবো। ঠিক আছে, তার আগে আমরা দেখে নিই বেসিক ভাবে অঙ্কটা কিভাবে করব। কি বলেছে এখানে? ফার্স্ট নাম্বার, এখানে লিখলাম সেকেন্ড নাম্বার, এখানে লিখলাম আমি থার্ড নাম্বার। ঠিক আছে, তারপরে থার্ড নাম্বার থেকে শুরু করব। থার্ড নাম্বারটা ধরলাম আমি এক্স, তাহলে সেকেন্ড নাম্বারটা কি হবে? তৃতীয়টার দ্বিগুণ, মানে 2x। এবারে কি বলেছে? প্রথমটা হবে আবার দ্বিতীয়টার দ্বিগুণ, তাহলে প্রথমটা হবে দ্বিতীয়টার দ্বিগুণ, দ্বিতীয়টা আছে 2x, তার যদি দ্বিগুণ করি তার মানে কত হবে? 4x। এবারে কি বলেছে? সংখ্যা তিনটার গড় হলো 21। তার মানে আমরা বলতে পারি যে এই 4x প্লাস 2x প্লাস এক্স বাই 3, মানে এটা আমরা গড় বের করলাম, এটাই সমান সমান হলো কত? 21। এবারে সমাধান করো, দেখো কত হবে? 4 আর 2 6 আর 1 7, 7x ইজিক্যাল টু 21 ইন্টু 3। 7 দিয়ে কাটো, 7 3 21। তার মানে এক্স এর ভ্যালু হয়ে গেল কত? 9। এক্স এর ভ্যালু হতো 9। তার মানে তৃতীয় সংখ্যাটা কত? 9। দ্বিতীয় সংখ্যাটা কত হবে? তার মানে 18। ফার্স্ট সংখ্যাটা কত হবে? তার মানে 18 দুগুণা 36। তার মানে 36 18 9, এটা হয়ে যাবে আমাদের উত্তর, যেটা দেওয়া আছে অপশন সিতে। তার মানে অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তো দেখো, এই প্রসেসে তো আমাকে অঙ্কটা করতে হলো, এই প্রসেসে অঙ্কটা করতে হলো, কিছুটা টাইম লাগলো, কিন্তু আরেকটা প্রসেস আছে যেটাতে আমরা 1 সেকেন্ডও লাগবে না আমাদের উত্তরটা বের করতে। কি সেটা দেখো। কি বলেছে? তোমরা যদি ভালো করে লক্ষ্য করবে যে এই ফার্স্ট, সেকেন্ড আর থার্ড, এই তিনটা সংখ্যার গড় কত? গড় হচ্ছে 21। তিনটা সংখ্যার গড় হচ্ছে 21। এবারে যদি আমরা দেখো অপশন এ, বি আর অপশন ডি লক্ষ্য করি, তাহলে কত হবে? দেখো অপশন এ, বি, ডি যদি লক্ষ্য করি, তার মানে কি এখানে 4 2 1 সংখ্যাগুলা হতে পারে এটা উত্তর, অথবা 12 6 3 উত্তর হতে পারে, অথবা এই 16 8 4
এগুলো উত্তর হতে পারে। এবারে যদি আমরা গড়টাকে ভালো করে লক্ষ্য করি, গড় কত আমাদের 21। এবারে যদি এই অপশন তিনটাতে দেখি, সব থেকে বড় সংখ্যাগুলো একটাতে আছে 4, একটাতে আছে 12, একটাতে আছে 16। দেখো এই সব থেকে বড় সংখ্যাগুলো যদি লক্ষ্য করবো এই তিনটা অপশনের, বড় সব থেকে বড় সংখ্যাগুলো কিন্তু গড়ের থেকে কম, গড়ের থেকে কম, এগুলো হচ্ছে গড়ের থেকে কম। এবারে সব থেকে বড় সংখ্যাগুলাই যদি গড়ের থেকে কম হয়, তার মানে অবভিয়াসলি ওটা আমার উত্তর হতে পারে না। সব থেকে বড় সংখ্যাটা যদি গড়ের থেকে কম হয়, তার মানে তাদের যে অ্যাকচুয়াল গড় সেটা কখনোই 21 আসতে পারে না। 4, 2 আর 1-এর গড় কখনোই 21 আসতে পারে না, কারণ সব থেকে বড় সংখ্যাটাই তো 4। যেমন এখানে আমাদের যেটা অপশন সিতে আসলো উত্তর, যদি 36, 18, 9 আছে, এর গড় কখনোই 36-এর বেশি আসতে পারে না বা 36ও আসতে পারে না। ঠিক আছে, সব থেকে বড় সংখ্যাটার থেকে বেশি কখনো গড় আসতে পারে না। তাহলে আমরা অপশনগুলো দেখেই বলে দিতে পারতাম যে অপশন এ আমাদের উত্তর হবে না, অপশন বি আমাদের উত্তর হবে না, অপশন ডিও আমাদের উত্তর হবে না, কারণ এখানকার সব থেকে বড় সংখ্যাগুলোই গড়ের থেকে ছোট। তাই সেখান থেকে আমরা দেখেই অপশন দেখেই বলে দিতে পারতাম যে অপশন সি হয়ে যেত আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি হয়ে যেত কারেক্ট অ্যান্সার। তো অঙ্কটা করার কোনো প্রয়োজন ছিল কি? কোনো প্রয়োজন ছিল না, আমরা জাস্ট অপশনগুলো দেখেই উত্তরটা করে দিতে পারতাম। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, অতুল এবং দীপুর কার্পেট বুনতে সময় লাগে যথাক্রমে 10 দিন ও 15 দিন। দুজনে একসাথে কাজ শুরু করলো, 2 দিন পরে অতুল চলে গেল, দীপু একা বাকি কাজটি কতদিনে শেষ করবে? দেখো এটা টাইম এন্ড ওয়ার্ক চ্যাপ্টারের বেসিক একটা কোশ্চেন, তোমাদের এই বেসিক কোশ্চেনগুলো কিন্তু জানতে লাগবে। ঠিক আছে, বেসিক যদি তোমরা না জানো তাহলে কিন্তু হবে না, পরীক্ষায় কিন্তু এই বেসিক কোশ্চেনগুলোও দিয়ে থাকে। দেখো কি বলেছে, অতুল আর দীপু, অতুল আর দীপু, অতুল কত দিনে করে? 10 দিনে কাজটা। দীপু কত দিনে করে? 15 দিনে। আমরা এই যে 10 আর 15 এর আমরা লসাগু বের করবো। 10 আর 15 লসাগু কত? 30। তো এই 30টাকে আমরা ধরে নেব টোটাল ওয়ার্ক। কি ধরে নেব? টোটাল ওয়ার্ক। বোঝা গেল? তার মানে এই 30টা চেয়ার বানানোই হলো আমার টোটাল কাজ। তো অতুল 30টা চেয়ার বানায় 10 দিনে, তার মানে অতুল একদিনে কয়টা চেয়ার বানায়? একদিনে 3টা চেয়ার বানায়। দীপু 30টা চেয়ার বানায় 15 দিনে, তার মানে একদিনে কয়টা চেয়ার বানায়? একদিনে 2টা চেয়ার বানায়। তার মানে এই অতুল আর দীপু যদি একসাথে কাজ করে তাহলে একদিনে কতটা চেয়ার বানাবে? এ বানাবে, অতুল বানাবে 3টা, দীপু বানাবে 2টা, তার মানে একদিনে ওরা মোট 5টা চেয়ার বানাবে। অতুল আর দীপু একদিনে কয়টা চেয়ার বানাবে? 5টা চেয়ার বানাবে। এবারে কি বলেছে যে অতুল আর দীপু একসাথে কাজ শুরু করলো, তারপরে 2 দিন পরে অতুল চলে গেল, তার মানে 2 দিন তারা একসাথে কাজ করেছে। এবারে 2 দিন যদি তারা একসাথে কাজ করে তাহলে 2 দিনে তারা মোট কয়টা চেয়ার বানাবে? একদিনে যদি 5টা চেয়ার বানায় তার মানে 2 দিনে তারা মোট 10টা চেয়ার বানাবে। তার মানে 10টা চেয়ার তারা বানানো, মানে 10টা চেয়ার তারা বানিয়ে ফেলেছে। আমাদের টোটাল কয়টা কাজ ছিল? টোটাল কাজ ছিল আমাদের 30টা চেয়ার বানানো, তার মধ্যে থেকে 10টা চেয়ার তারা বানিয়ে নিয়েছে। তার মানে বাকি কতগুলো থাকলো? বাকি থাকলো আরো 20টা চেয়ার বানানো। বাকি কয়টা থাকলো? আরো 20টা চেয়ার বানানোর কাজ বাকি থাকলো। এবারে কি বলেছে, বাকি কাজ দীপু একা কতদিনে শেষ করবে? তার মানে দীপু তো একদিন 2টা চেয়ার বানায়, তার মানে 20টা চেয়ার বানাতে ওর কতদিন সময় লাগবে? 20কে ভাগ করে দাও 2 দিয়ে, 10 দিনে। তার মানে বাকি কাজটা দীপু কয়দিনে শেষ করবে? 10 দিনে শেষ করবে। দেখো অপশনগুলো ভুল দেওয়া আছে, অপশনে মিস্টেক হয়ে গেছে, অপশনে ভুল দেওয়া আছে। তোমরা সঠিক উত্তরটা কি হবে তোমাদের? 10 দিন। তার মানে দীপু একা বাকি কাজটা কত দিনে করবে? 10 দিনে করতে পারবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 3:4, তাদের গুণফল যদি 2700 হয়, ক্ষুদ্রতর সংখ্যাটি কত? দেখো খুবই সিম্পল সোজা একটা অঙ্ক। আমরা কি করব, এক্স ধরে অঙ্কটা করব একদম সোজাভাবে। দুটি সংখ্যার অনুপাত 3:4, আমরা ধরে নিতে পারি সংখ্যা দুটা কি? 3x আর 4x। এবারে কি বলেছে, তাদের গুণফল হবে 2700। তাদের গুণফল কত? 2700। তার মানে এই 3x ইন্টু 4x ইজ ইকাল টু 2700, 2700। এবারে কাটো, 3 দিয়ে কাটো, 3 নং 27, পিছনে 2টা 0, 4 দিয়ে কাটো, 4 দুগুণা 8, আবার হবে 4 দুগুণা 8, 4 পাচ্ছে 20। তার মানে এই যে এক্স এখানে বাঁচলো, এখানে বাঁচলো এক্স, তার মানে এক্স স্কোয়ার ইজ ইকাল টু 225। এক্স স্কোয়ার ইজ ইকাল টু 225, তার মানে এক্স ইজ ইকাল টু কত? 225-এর আমরা যদি
মানে স্কোয়ার রুট করি তাহলে হবে 15। তার মানে এক্স এর মান কত হয়ে গেল? এক্স এর মান হয়ে গেল 15। এবারে কি বলেছে ক্ষুদ্রতর সংখ্যাটি কত? ক্ষুদ্রতর সংখ্যাটি কত হচ্ছে 3x। তার মানে 3x সমান সমান কত হবে? 45। তার মানে ক্ষুদ্রতর সংখ্যাটা কত? 45। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে? কয়লার বাজার দাম 25% হ্রাস পাওয়ায় একটি পরিবারে ওই দ্রব্যটির ব্যবহার 25% বৃদ্ধি পায়, তবে নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত হবে? ঠিক আছে, অনুপাত কত হবে? আমি ধরে নিচ্ছি পূর্বে 1 কেজি কয়লার দাম ছিল 100 টাকা, আর সেই বাড়িতে 100 কেজি কয়লা ব্যবহার হতো। দাম ছিল কত? 100 টাকা, ₹100, এটা ছিল কেজি, 1 কেজির দাম। আর কত কেজি ব্যবহার হতো বাড়িটাতে? 100 কেজি ব্যবহার হতো। তাহলে তখন বাড়িটাতে কত টাকা খরচা হতো? 1 কেজির দাম 100 টাকা হলে 100 কেজির দাম কত হবে? ব্যাস গুণ করে দাও, মানে 100 গুণ 100, এত টাকা হলো। এবারে কি বলেছে যে কয়লার বাজার দাম 25% হ্রাস পেয়েছে, তার মানে এখন কয়লার দাম কত? 25% হ্রাস পেয়েছে মানে 75 টাকা। কত টাকা? 75 টাকা। এর ফলে কি হয়? পরিবারটা দ্রব্যটির ব্যবহার 25% বৃদ্ধি করে দেয়। তার মানে আগে যদি 100 কেজি হতো, এখন কত কেজি ব্যবহার করে? 125 কেজি ব্যবহার করছে। হলো? তাহলে এখন ওর কত টাকা খরচা হচ্ছে? এই 75 গুণ 125 হলো। এবারে কি বলেছে? তবে নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত? তো নতুন খরচ আর পূর্বের খরচের অনুপাত কত? তার মানে নতুন খরচটা আগে লিখবো, 75 গুণ 125, এটা ইস্টু পূর্বের খরচ মানে 100 গুণ 100। ব্যাস কাটাকাটি করে দাও, 25 3 75, 25 4 100, 25 5 125, 25 4 100, 5 3 15 ইস্টু 4 4 16। তার মানে 15:16 হয়ে যাবে আমাদের অনুপাত, যেটা আছে অপশন ডিতে। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে? 378 কে কোন লঘিষ্ঠ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল 336 দ্বারা বিভাজ্য হবে? কি বলেছে? 378 378 এই সংখ্যাটাকে কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলটা 336 দ্বারা বিভাজ্য হবে? ঠিক আছে, তাহলে দেখো এখানে বলে দিয়েছে হ্যাঁ লঘিষ্ঠ সংখ্যা। তাহলে দেখো আমরা দুটার আগে উৎপাদক বের করি। ঠিক আছে, তার মানে 378 এর যদি উৎপাদক বের করি কত হবে? দেখো 2 দিয়ে 2 1 2, 2 8 16, 2 9 18। আবার দেখো 3 দিয়ে যাবে 3 6 18, 3 3 9। আবার যাবে কত দিয়ে? 7 9 63 হলো। এবারে এটাকে বের করবো 3 3, ও এটাও যাবে তো না? কত দিয়ে যাবে? আচ্ছা আমরা 9 অবধি রাখছি। হ্যাঁ 336 এটাকে আমরা কত দিয়ে করতে পারবো? 3 দিয়ে। প্রথমে 2 দিয়ে করি। হ্যাঁ 2 দিয়ে 2 1 2, 2 6 12, 2 8 16। আবার 3 দিয়ে 3 5 15, 3 6 18। আবার 7 দিয়ে 7 8 56। দেখলে কেন আমি এখানে করলাম না? এই কারণে। তার মানে দেখো এই দুটোকে আমরা যদি ভালো করে দেখি, তার মানে এই যে 336 এখানে 2 আছে, কারণ এই 2 দিয়ে এই 2 কেটে যাবে, এই 3 দিয়ে এই 3 কেটে যাবে, এই 7 দিয়ে এই 7 কেটে যাবে। কিন্তু এই 8 দিয়ে এই 9 কে ভাগ করা যাবে না। এই 8 দিয়ে এই 9 কে ভাগ করা যাবে না। তো এটাই বলেছি যে তার মানে এই সংখ্যাটার সাথে আর কত গুণ করলে সেটা এই যে পুরাটা 336 এটা দিয়ে সম্পূর্ণরূপে বিভাজ্য যাবে। তো সম্পূর্ণরূপে বিভাজ্য করতে গেলে কি এই 2 3 7 8 সবগুলো দিয়ে ভাগ মানে ভাগ যেতে হবে। তো 2 3 7 দিয়ে তো চলে গেল, 8টা খালি বাকি থাকলো। তার মানে 9 এর সাথে কত গুণ করলে সেটা 8 দিয়ে ভাগ করা যাবে? তো দেখো 9 এর সাথে যদি আমরা 8 গুণ করি, 9 8 72, সেটাই একমাত্র সংখ্যা যেটা 8 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, আরো অনেক অনেক সংখ্যা হতে পারে, কিন্তু মিনিমাম 8। মিনিমাম ওটাই তো চেয়েছে লঘিষ্ঠ কত সংখ্যা, কিন্তু 8-এর থেকে বড়ও হতে পারে, 8-এর থেকে বেশিও সংখ্যা, 8 16 32 ওগুলো দিয়ে গুণ করলেও হবে। কিন্তু মিনিমাম সংখ্যাটা চেয়েছে না আমাদের, যে লঘিষ্ঠ সব থেকে ছোট সংখ্যাটা। তো সব থেকে ছোট সংখ্যা হলো 8। 9-এর সাথে 8-এর কম কোনো কিছু যোগ করলে, সরি গুণ করলে সেটাকে 8 দ্বারা বিভাজ্য যাবে না। তো মিনিমাম আমাদের কি কি গুণ করতে হবে? 8।
তার মানে 8 যদি এখানে আরো গুণ থাকতো তাহলে এখানে কি হয়ে যেত, 8ও গুণ থাকতো, তাহলে এই 8 কেটে যেত, তাহলে এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করা যেত, যার ভাগফল আসতো 9। বোঝা গেল? তাহলে আমাদের উত্তর কত হবে? উত্তর হবে অপশন এ। তো অপশন এ কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে, 125 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 175 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 20 সেকেন্ডে অতিক্রম করে। ওই ট্রেনটি কত সময়ে 115 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? ঠিক আছে, তাহলে দেখো ট্রেনটার দৈর্ঘ্য কত? 125 মিটার। ঠিক আছে, এবারে প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য কত? সরি, প্ল্যাটফর্ম না, সেতুটার দৈর্ঘ্য কত? 175 মিটার। দেখো যখনই কোনো একটা ট্রেন একটা সেতু, ব্রিজ এগুলাকে অতিক্রম করবে, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে ট্রেনটা নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে, তার সাথে সাথে সেই সেতু বা ব্রিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে। কিভাবে? আমি তোমাকে একটা ছবি এঁকে দেখাচ্ছি। দেখো ধরে নাও এটা ট্রেন, ঠিক আছে, এটা একটা ট্রেন যেটা এদিকে যাচ্ছে। এবারে এখানে একটা ব্রিজ আছে, ঠিক আছে, এখানে একটা রেলওয়ে ধরে নাও ব্রিজ আছে। এবারে ট্রেনটা, তার মানে ট্রেনের মাথাটা যখন এই পজিশনে আসলো, তখন তার মানে কাউন্টিং স্টার্ট হলো, যে ট্রেনটা ব্রিজটাকে ক্রস করা শুরু করলো। এবারে এখানে ক্রস করতে করতে মাথাটা যখন এখানে আসবে, তার মানে কি ট্রেনের লেজটা এখানে থাকবে, পিছন লাস্ট বগিটা। তার মানে কি ট্রেনটা কি ব্রিজটাকে পার করে গেল? পার তো করলো না ব্রিজটা, কিন্তু ট্রেনটার মাথাটা ব্রিজটার দৈর্ঘ্যটা কিন্তু অতিক্রম করে নিল। তার মানে ট্রেনটা আরো আগে যখন চলে যাবে, মানে এখানে যখন আসবে, ওর ব্রিজ মানে ট্রেনের শেষ বগিটা এখানে আসবে, তখন বলবো আমরা ট্রেনটা ব্রিজটাকে অতিক্রম করলো। তার মানে কি ট্রেনের যদি আমি দেখি এই ফার্স্ট বগিটাকে এখান থেকে এতটা ব্রিজের দৈর্ঘ্য যেতে হলো, তার সাথে সাথে এখান থেকে এতটা নিজের দৈর্ঘ্যও যেতে হলো, তখনই আমরা বলতে পারছি যে ট্রেনটা ব্রিজটাকে অতিক্রম করলো। তার মানে এক্ষেত্রেও সেম, যখন বলছে যে ট্রেনটা 175 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 125 মিটার একটি দৈর্ঘ্যের ট্রেন 175 মিটার একটি সেতুকে অতিক্রম করে, তার মানে ট্রেনটা 125 প্লাস 175 মানে 300 মিটার দৈর্ঘ্য অতিক্রম করে কত সেকেন্ডে? 20 সেকেন্ডে। কত সেকেন্ডে? 20 সেকেন্ডে। তার মানে 300/20, এটাই হয়ে যাবে আমাদের ট্রেনটার গতিবেগ। 20 দিয়ে কাটো, 0 0 কাটবে, 2 15 30, তার মানে 15 মিটার পার সেকেন্ড হলো আমাদের ট্রেনটার গতিবেগ। হয়ে গেল। এবারে কি বলেছে যে ওই ট্রেনটা কত সময়ে 115 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে। এবারে ট্রেনটা যখন 115 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে, তার মানে কি ট্রেনটা 115 মিটার, তার সাথে সাথে নিজের দৈর্ঘ্য 125 মিটার এটা অতিক্রম করবে। তার মানে টোটাল ওকে কতটা অতিক্রম করতে হবে? 5 5 10 10 শূন্য, হাতে 1 2 1 3 1 4, আর এখানে 240 মিটার। তার মানে তাকে 240 মিটার অতিক্রম করতে হবে। এবারে 240 মিটার অতিক্রম করতে গেলে তার গতিবেগ যদি 15 হয়, কত সেকেন্ড সময় লাগবে? 15, 240/15 কাটো, 15 1 15, 15 1 15, 90, 15 6 90, মানে 16 সেকেন্ড। তার মানে 115 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটার 16 সেকেন্ড সময় লাগবে, যেটা আছে অপশন সিতে। তার মানে অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, এক ব্যক্তি একটি দ্রব্য 3,564 টাকায় বিক্রি করেন, তাতে তার ক্ষতি হয় 19%, দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো খুবই সিম্পল, সোজা একটা অঙ্ক। কি করে করবো দেখো, আমরা জানি সিপি ইজিক্যাল টু কি হবে? সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য ইন্টু বিক্রয় মূল্য কত? 3,564 গুণ উপরে 100, নিচে কি 19% যেহেতু ক্ষতি হয়েছে, তার মানে দ্রব্যটা কত টাকায় বিক্রি করেছিল? 81 টাকায় বিক্রি করেছিল, তাই নিচে লিখবো আমরা 81। এবারে কাটাকাটি করো, 9 9 81, 9 দিয়ে কাটো, কত হবে? 9 কে 9, 9 2 18, 9 3 27, 8 8 8 6 86, 9 8 72, 9 9 81, 9 9 81, 54, 9 6 54, আবার 9 দিয়ে কাটো, 9 4 36, 9 4 36, মানে 44 × 100 মানে কত? 4400। এটাই হয়ে যাবে আমাদের ক্রয় মূল্য, যেটা আছে অপশন সিতে। তার মানে অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি।
পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, 6টি ক্রমিক সংখ্যার যোগফল 69, বৃহত্তম সংখ্যাটি কত? দেখো এই অঙ্কটা আমরা দুইভাবে করব। কয়ভাবে করব? দুইভাবে, ঠিক আছে। প্রথম টাইপে আমরা দেখে নেব যে এই অঙ্কটার ক্ষেত্রে কিভাবে করব। দ্বিতীয় টাইপে আমি দেখে নেব, মানে তোমাদেরকে শিখিয়ে দেবো যে যদি এখানে 6টার পরিবর্তে 12টা, 15টা, 20টা, 25টা এভাবে দেওয়া থাকতো তাহলে কিভাবে করতাম, ঠিক আছে। দেখো এখানে 6টা ক্রমিক সংখ্যা বলেছে, তো আমরা পরপর 6টা ক্রমিক সংখ্যা লিখে নিতে পারি না? ধরলাম প্রথম সংখ্যাটা এক্স, তার মানে দ্বিতীয় সংখ্যাটা কি হবে? x+1। তারপরে সংখ্যাটা কি হবে? x+2, তারপরে হবে x+3, তারপরে হবে x+4, তারপরে হবে x+5। এটা হয়ে গেল পরপর 6টা ক্রমিক সংখ্যা। এবারে পরপর 6টা ক্রমিক সংখ্যার তার মানে যোগফল কত হবে? এই সবগুলোকে আমরা প্লাস করে দিতে পারি, প্লাস করতে পারি কি না? তারপরে পরপর 6টা ক্রমিক সংখ্যার যোগফল হবে এই যে 6x প্লাস 1 আর 2 3 3 6 4 10 5 15, যোগফল হলো 15। তা আমাদের প্রশ্নটা বলে দিয়েছি এই যোগফলটাই সমান সমান কত? 69। তাহলে এখানে 6x ইজিক্যাল টু কত হবে? এই 69 থেকে -15 চলে যাবে, তার মানে x ইজিক্যাল টু কত হবে? নিচে 6, উপরে হয়ে যাবে 54, ঠিক আছে। 6 দিয়ে কাটো, 6 9 54, তার মানে x ইজিক্যাল টু কত হয়ে গেল? x ইজিক্যাল টু হয়ে গেল 9। আমাদের কি চেয়েছে? বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম সংখ্যাটি কত ছিল? x+5, তার মানে বৃহত্তম সংখ্যাটি হবে x+5, মানে কি 9+5 মানে 14। তার মানে বৃহত্তম সংখ্যাটা কত? বৃহত্তম সংখ্যাটা হবে 14, যেটা আছে অপশন বিতে। তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো দেখো এটা তো হলো একটা টাইপ, যেটা আমাদের এখানে মাত্র 6টা সংখ্যা দিয়েছিল তাই আমরা করে নিতে পারলাম। এখানে যদি আমাদেরকে 15টা সংখ্যা, 20টা সংখ্যা এরকম দিত তাহলে কি আমরা পারতাম? আমাদের পেজটা শেষ হয়ে যেত, কিন্তু এতগুলো লেখা যেত না। তো দেখো সেক্ষেত্রে আমরা কি করতাম, দেখো সেক্ষেত্রে আমরা কি করতাম। তো 6টা সংখ্যা বলেছে, প্রথম সংখ্যাটা কি? এক্স, শেষ সংখ্যাটা কি হতো? তার মানে আমাদের x+5, এতটুকু তো আমরা জানি। শেষ সংখ্যাটা x+5। এখানে যদি থাকতো 16টা সংখ্যা তাহলে কি তো প্রথম সংখ্যাটা x, শেষ সংখ্যাটা কত হতো? x+15, 15। বোঝা গেল? এবারে আমরা কি করব, এই যে 6টা ক্রমিক সংখ্যা আছে, যোগফল দেওয়া আছে, 6টা ক্রমিক সংখ্যারই গড় বের করব। তো 6টা ক্রমিক সংখ্যারই যখন ক্রমিক সংখ্যা দেওয়া থাকে তার গড় হলো কি প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা বাই 2, তার মানে এই x প্লাস x/5/2 এটা হয়ে যাবে আমাদের গড়, হলো। আবার দেখো এখানে যোগফল দেওয়া আছে 69, 6 সংখ্যা কয়টা দেওয়া আছে? 6, এক্ষেত্রেও তো আমরা গড় বের করতে পারবো এখান থেকে। তার মানে 69/6 এটা হয়ে যাবে আমাদের গড়। তার মানে x ধরে যেটা গড় বের করলাম আর সংখ্যা দুটো ধরে যেটা গড় বের করলাম দুটো সমান হবে, তার মানে এই দুটো সমান হবে। ব্যাস এখান থেকে আমরা x এর মান বের করতে পারি। দেখো 2 দিয়ে 6কে কাটলে 3, 3 দিয়ে কাটলে 3 দুগুণা 6, 3 3 9, তার মানে এই 2x প্লাস 5 ইজিক্যাল টু কত? 23। এখান থেকে আমরা বলতে পারি 2x ইজিক্যাল টু 23, 85টার দিকে মাইনাস গেলে কত হবে? 18, 2 দিয়ে 18কে কাটো 9, তার মানে এখান থেকে বলতে পারি আমরা x ইজিক্যাল টু কত? 9, x ইজিক্যাল টু 9। এবার x ইজিক্যাল টু 9, এবার বৃহত্তম সংখ্যা কি বলেছে? বৃহত্তম সংখ্যা আমাদের কত? x+15, তার মানে 9 + 5 ইজিক্যাল টু কত? 14। এটা হয়ে গেল আমাদের বৃহত্তম সংখ্যা, যেটা আছে অপশন বিতে। তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? দেখো এটাই কিন্তু অ্যাকচুয়াল প্রসেস। আমি তোমাদেরকে প্রথমে যেটা করালাম সেটা কম সংখ্যা দিয়েছিল তাই আমরা x ধরে করে নিলাম, হয়ে গেল। কিন্তু যদি আমাদের বেশি সংখ্যা দেওয়া থাকে তাহলে আমাদেরকে কিন্তু এইভাবে করতে হবে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, কোনো জিনিস বিক্রি করে 25/2% ক্ষতি হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? ঠিক আছে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? ঠিক আছে, দেখো এখানে যেহেতু 25/2% দেওয়া আছে না, তাই পার্সেন্টটাকে উঠানোর জন্য আমি এক কাজ করি, আমি ক্রয় মূল্য 100 ধরবো না, আমি কি ধরবো? ক্রয় মূল্য 200। ক্রয় মূল্য কত ধরবো? 200। এবারে ক্রয় মূল্য যদি 200 হয়, 200 ধরি, তাহলে বিক্রয় মূল্য কত হবে? দেখো 200 এর 25/2% মানে কত? পার্সেন্টেজটা মানে কত? এই 25/2 বাই 100 মানে 1/100, ঠিক না? দেখো 100 100 কাটো, 2 দিয়ে এই 2 কেটে দাও, কত হবে তাহলে? 25। বোঝা গেল? তার মানে 200 টাকায় ক্ষতি হয় কত টাকা? 25 টাকা। 200 টাকায় ক্ষতি হয় 25 টাকা। তার মানে বিক্রয় মূল্য কত? 200 টাকা যদি ক্রয় মূল্য হয়, ক্ষতি হয় 25 টাকা, বিক্রয় মূল্য হবে তার মানে 175 টাকা। বোঝা গেল? ব্যাস ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত এক বের করা হল। অনুপাত কত হবে? তার মানে
25 8 200, 25 7 175, তার মানে 8:7 হয়ে যাবে আমাদের অ্যান্সার, যেটা আছে অপশন সিতে। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো তোমরা 100 ধরলেও কিন্তু করা যেত। 100 ধরলে কত হতো? 100 ধরলে এখানে আমার আসতো 25/2, মানে কত হতো 12.5%, মানে 12.5। এবারে এটা একটু জটিল হতো আর কি। 100 থেকে 12.5 মাইনাস করে যেটা হতো সেটাকে আমরা অনুপাতে বের করতাম, তার থেকে আমাদের কি 200 ধরে আমরা করলাম, তো আমাদের সহজ হয়ে গেল। ঠিক আছে, চলো। তো দেখো, এটাই ছিল আজকে আমাদের ভিডিওর শেষ প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।